السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আয়োজনের প্রথম দার্সে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের জন্য শামের ইতিহাস এই কোর্সটি আপনাদের জন্য যেমন প্রতীক্ষিত ব্যাপার ছিল, আপনাদের জন্য যেমন আনন্দের ব্যাপার, একইভাবে এই কোর্স আয়োজন আমরা যারা করেছি, যারা ইনস্ট্রাক্টর হিসেবে আছেন, যারা আমাদের এওয়াইয়ের, যারা এই কোর্সের পেছনে সময় ব্যয় করেছেন, প্রত্যেকের আমাদের নিজেদের জন্য এই কোর্সটা অত্যন্ত আনন্দের এবং একই সাথে আমাদের নিজেদের আগ্রহেরও জায়গা। কারণ শাম বা সিরিয়া সহ শামের অধিকৃত বা শামের আওতাভুক্ত যে সকল এলাকা আছে, এইসব এলাকাগুলো যেমন ভাবে ঐতিহাসিক, তেমন ভাবে এই এলাকাগুলোর সাথে আমাদের দ্বীনের সম্পর্ক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে এবং এই শামের সাথে আমাদের আবেগ জড়িত এবং এই শামের সাথে আমাদের এই দ্বীন জড়িত, আমাদের প্রথম কেবলা আকসা জড়িত। তো সব মিলিয়ে শামের প্রতি আমাদের যে ভালোবাসা, এই ভালোবাসাটুকু আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা এবং একাডেমিকভাবে প্রকাশ করা, এই দুইটার মধ্যে আমরা একটা সম্মিলন ঘটাতে চাই। এই কারণে আমাদের আজকের এই কোর্সের আয়োজনের পেছনে এটা একটা উদ্দেশ্য। দ্বিতীয় কথা হলো, আমরা যখন শাম শব্দটা শুনি, তো শাম বলতেই আমাদের মধ্যে অনেকেরই ধারণা শুধু সিরিয়াকে বোঝায়। কিন্তু আসলে শাম শুধু সিরিয়া না, সিরিয়া ছাড়াও আরো অনেকগুলো এলাকা শামের সাথে জড়িত আছে। এবং শাম কেন্দ্রিক যে আন্তর্জাতিক রাজনীতি, শাম কেন্দ্রিক যে দখলদারদের যে রাজনীতি, এই রাজনীতির মারপ্যাচ গুলো বোঝাও আমাদের জন্য অনেকটা জটিল। তো সব মিলিয়ে আমরা কোনো একটা সিদ্ধান্তমূলক অবস্থানে যদি আমাদেরকে পৌঁছতে হয়, তাহলে সেটা প্রাতিষ্ঠানিক উপায় ছাড়া জানার কোনো উপায় নেই। তো এজন্যই সবকিছু মিলিয়ে আমাদের এই কোর্সের আয়োজন। তো আমাদের কোর্সের সাথে যারা আমাদের পূর্বের কোর্সগুলো করেছেন, আগে থেকেই আমাদের সাথে সম্পৃক্ততা আছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের কোর্সের ম্যাটেরিয়ালস, মডিউলস এবং আমাদের ইনস্ট্রাক্টরসদের ব্যাপারে আপনাদের অলরেডি একটা ধারণা আছে, আইডিয়া আছে। তো আমরা বিগত কোর্সগুলো যেমন আপনাদেরকে সুন্দরভাবে উপহার দিতে পেরেছি, আশা করছি ইনশাআল্লাহ এই কোর্সের মধ্যেও আমরা সেই একটা আপনাদেরকে একটা ভালো আউটপুট আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। আশা করা যায় এই কোর্সের পরে, এই শামের ইতিহাস এবং হাদিসের ভাষ্য আন্তর্জাতিক রাজনীতি কোর্সের পর আপনাদের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান আসবে এবং একটা অভিজ্ঞতা, এবং সেই সাথে কোনো একটা জিনিস গোড়া থেকে জানার ফলে যে ধরনের একটা স্থিরতা, স্থিতিশীলতা মানুষের মধ্যে তৈরি হয়, এই জিনিসটা আসবে। তো সব মিলিয়ে এই, আমাদের জন্য এটা ফ্রুটফুল হবেই ইনশাআল্লাহ। আর আরেকটা ব্যাপার হলো, সাধারণত আমরা যখন আন্তর্জাতিক রাজনীতি বা বিষয়গুলো নিয়ে, বিশেষ করে আমাদের বিভিন্ন পরিমণ্ডলে আমরা যে অ্যানালাইসিস গুলো করে থাকি, আমরা যে লেখাগুলো পড়ে থাকি, তো আমাদের জানাশোনা ধারণা সবগুলো অনেকাংশে বিক্ষিপ্ত হয়ে থাকে। একটা হচ্ছে আগে থেকে জানা, গবেষণা করা, পড়াশোনা করে তারপর একটা আউটপুট দেওয়া। আর একটা হচ্ছে ফেসবুক থেকে, অনলাইন থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে জেনে আউটপুট দেওয়া। এই দুইটার মধ্যে একটা পার্থক্য থাকে। তো এবং এই দুই জানার মধ্যেও একটা গভীরতার ব্যাপার স্যাপার থাকে। অনেকের জানা হয় ভাষা ভাষা, অনেকের জানা হয় পূর্ণাঙ্গ। তো এইসব ভাষা ভাষা আইডিয়া নিয়ে, ভাষা ভাষা ধারণা নিয়ে যখন আমরা কোথাও কথা বলি বা কোথাও কোনো মতামত দেই, তাহলে সেটা অনেকটা হাস্যকর হয়ে যায়। তো যখন কোনো কিছু গোড়া থেকে আমরা জানবো, তখন সেটা আমাদের জন্য কোনো মতামত দেওয়া এবং চিন্তা করার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা হিসেবে, এটা সহায়ক হিসেবে একটা ভূমিকা পালন করবে। আর সাধারণত দেখা যায় কি, যখন কোনো আমাদের কোর্স বা আমাদের কোনো আয়োজন বা আমাদের কোনো জানাশোনা যখন আমাদের বাহ্যিক উপার্জনের সাথে সম্পর্ক থাকে, তখন মানুষ এগুলোতে বেশ আগ্রহ পায়, উৎসাহ পায়। কিন্তু ইতিহাস, হাদিসের ভাষ্য, আন্তর্জাতিক রাজনীতি, এগুলোর মধ্যে মানুষ উৎসাহ কম খুঁজে পায়। কিন্তু যখন আপনি এই জিনিসগুলো জানবেন, জানার ফলে আপনার মধ্যে যে পরিবর্তনটা আসবে, আপনার অভিজ্ঞতার মধ্যে যে নতুন পরিবর্তনটা আসবে, এটার একটা ফলাফল আপনি আপনার আহ, পরবর্তী সময়ে, কোর্স পরবর্তী সময়ে আপনি উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। তো সব মিলিয়ে আশা করছি আমাদের এই কোর্স শেষ হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা এখানে যা কিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, যা কিছু আপনাদেরকে আপনাদের ইনস্ট্রাক্টর মাওলানা মাহমুদ সিদ্দিকী হাফিজাহুল্লাহ আপনাদের সামনে তুলে ধরবেন, এই বিষয়গুলো আপনারা গভীরভাবে অনুধাবন করবেন, জানবেন, বুঝবেন এবং
আমাদের যে মাকসাদ, আমাদের যে উদ্দেশ্য, সেটা আপনাদের মধ্য দিয়ে পূরণ হবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এই কোর্সের প্রথম দার্স। তো আমরা বলেছিলাম 14টা ক্লাস, তো আজকেরটা সব মূলত 15টা ক্লাস হবে। আমাদের মূল পড়া শুরু হবে রবিবার থেকে। রবিবার থেকে আমাদের শিডিউলের মূল পড়াটা শুরু হবে। তো আজকে আমরা উদ্বোধনী ক্লাস করছি এটা। তো এই ক্লাসের মধ্যে আমরা কোর্স রিলেটেড আমি নিয়ম কানুনগুলো বলে দিব, এবং আপনাদের যিনি ইনস্ট্রাক্টর আছেন তিনি আপনাদেরকে কোর্সের যে মডিউলস, সেই মডিউলসগুলো সম্পর্কে আপনাদেরকে প্রাথমিক ধারণা দিবেন, যেন পরবর্তীতে রবিবার থেকে যখন আমরা আমাদের কোর্স কন্টিনিউ করব তখন প্রত্যেকটা টপিক আমাদের জন্য বোঝা সহজ হয়। তো কোর্সের নিয়ম কানুন বলতে আপনার অলরেডি জানাই আছে যারা যুক্ত হয়েছেন। আমাদের প্রতিদিন 9টা 45 মিনিট আমরা লিঙ্ক দেবো, 10টায় আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। 10টা থেকে আমরা 45 মিনিট বা 40 মিনিট আমরা ক্লাস করব। 9টা 45, 10টা 45 কিংবা 10টা 50 পর্যন্ত। এরপরে একটা নির্দিষ্ট সময় প্রশ্নোত্তর পর্বের জন্য আলাদা থাকবে। তো সেই প্রশ্নোত্তর পর্বে আপনারা লিখিত আকারে প্রশ্ন করবেন চ্যাট বক্সে। তো ওস্তাদ আপনাদেরকে উত্তর দিবেন ইনশাল্লাহ। এবং এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের মেইলে আপনারা প্রশ্ন করবেন, সেখান থেকেও আমরা নিয়ে উত্তর দিব ইনশাল্লাহ। ক্লাস চলাকালীন সময়ে আমরা নিজেদের মাইক্রোফোন ক্যামেরা এগুলো সব বন্ধ রাখবো। এবং ক্লাসের মাঝখানে যদি আমাদের কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্নটা আমরা আলাদা খাতায় নোট করে রাখবো যেন পরবর্তীতে করা যায়। কিন্তু ক্লাসের মাঝখানে আমরা প্রশ্ন করে ক্লাসটাকে আমরা ইন্টারাপ্ট করবো না ইনশাল্লাহ। আর যেহেতু আমরা একটা জিনিস শিখতে যাচ্ছি, তো ঠিক একটা শেখার আয়োজন যেভাবে করতে হয় ঠিক সেইভাবে আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা যখন ইউনিভার্সিটিতে যাই, আমরা যখন মাদ্রাসায় যাই, আমরা যখন স্কুল কলেজে যাই, তখন নিশ্চয়ই আমরা যেমন তেমন ভাবে যাই না। আমরা ইউনিফর্ম পরে বই খাতা সমস্ত ম্যাটেরিয়ালস সাথে নিয়ে গুছিয়ে যাই, যেন সেখানে আমরা মনোনিবেশ করে পুরো জিনিসটা আমরা করতে পারি। একই রকম ভাবে আমরা যখন এখানে শিখতে বসবো, আমরা শুয়ে বসে জাস্ট জুমে জয়েন হলাম, বলতে থাকলো শুনলাম, এভাবে না বসে আমরা ঠিক যেভাবে আয়োজন করে গুছিয়ে একটা দরস করতে বসা যায়, সেই দরসে আমরা বসবো। এবং এইটা শুধুমাত্র ইতিহাসের আলোচনা হবে বা রাজনীতির আলোচনা হবে এমন নয়। এখানে হাদিসের আলোচনা আসবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাম রিলেটেড নানান বক্তব্য আসবে। তো হাদিসের প্রতি সম্মান বশত আমরা গুছিয়ে বসবো, যার ফলে ক্লাসের যে বক্তব্য সেই বক্তব্যগুলো আমাদের জন্য নোট করাও সহজ হবে, আমাদের জন্য ধারণ করাও সহজ হবে। আশা করি ইনশাআল্লাহ আমরা যা কিছু বলেছি এর মধ্যেই আমরা আমাদের নির্দেশনাগুলো খুঁজে পেয়েছি। তো আমাদের সাথে ওস্তাদ উপস্থিত আছেন, আমাদের ক্লাসের ইনস্ট্রাক্টর মাওলানা মাহমুদ সিদ্দিক হাফিজাউল্লাহ। তিনি জামিয়া মাদানিয়া খিলগাঁওয়ের সাবেক মুহাদ্দিস ছিলেন, এবং আমাদের সুপরিচিত পাবলিকেশন প্যানফিল্ড পাবলিকেশনের তিনি সম্পাদক, একজন বিদগ্ধ আলেম, লেখক, অনুবাদক, মুহাদ্দিস। তো আমরা ওনাকে পেয়ে গর্বিত এবং আনন্দিত। সাধারণত এমন ব্যক্তিত্বদেরকে খুব সহজে এ ধরনের প্ল্যাটফর্মে পাওয়া যায় না। তো আমাদের যেহেতু ব্যক্তিগত সম্পর্কের কারণে আমরা ওনাকে আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি। তো এটা আমাদের জন্য যেমন আনন্দের, ঠিক তেমনি আপনাদের জন্য এটাকে গনিমত মনে করা উচিত। আলিমদেরকে কাছে পাওয়া, তাদের কাছ থেকে দুনিয়াবি আখিরাতের সবকিছু শিখতে পারাটা আমাদের জন্য গর্ব এবং আনন্দের ব্যাপার হওয়া উচিত, এটাকে কদর করা উচিত। তো আশা করছি সেই কদরটুকু আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? জি জি, কথা শোনা যাচ্ছে ইনশাআল্লাহ, আপনি শুরু করতে পারেন। আমাদের এই দরস আজকে আমরা কন্টিনিউ করব, বেশিক্ষণ না। 10টা 25 বা 10:30টার আগে আমরা শেষ করে দিব। ধারাবাহিক রেগুলার ক্লাস ইনশাআল্লাহ আমরা আহ, রবিবার থেকে শুরু করব। সো আপনি ওস্তাদ কন্টিনিউ করেন, করে আপনি মডিউলস এর ব্যাপারে সবাইকে একটু ধারণা দিয়ে আমরা ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم. وقال رسول الله صلى الله عليه وسلم: عليك بالشام إذا وقعت الفتن. وقال أيضا: الإيمان بالشام إذا وقعت الفتن، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। প্রথমে আমরা আজকের শামের ইতিহাস, হাদিসের ভাষ্য এবং আন্তর্জাতিক রাজনীতি এই বিষয়ক একটা কোর্স নিয়ে উপস্থিত হতে পেরেছি। পাশাপাশি আমি ইনস্টিটিউশনের যে ওনার মাওলানা আম্মারুল হক সাহেবকে শুকরিয়া জানাচ্ছি এমন একটা প্রস্তাব আমাকে দেওয়ার জন্য। ইতিপূর্বে শাম নিয়ে যেহেতু কিছুটা লেখালেখির সুযোগ হয়েছে, আমার প্রথম মৌলিক বই ইয়ারমুক যেই বইটা আছে, পুনরায় পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে, শাম অঞ্চলে মুসলিমদের বিজয় গাথা, মূলত এই বিষয়টা নিয়ে ফুতুহ শাম অর্থাৎ শাম মুসলমানরা কিভাবে বিজয় করেছে এইটা নিয়ে
লেখা। তো সেই হিসেবে ওস্তাদ যখন প্রস্তাব দিলেন, তখনই আমার কাছে মনে হলো যে এটা বেশ ভালো একটা জায়গা এবং আমার জন্য আগ্রহের জায়গা। তো এই জন্য আহ ওস্তাদ আম্মানুল হককে শুক্রিয়া জানাই এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা যে বিষয়গুলো নিয়ে জানবো আজকে মূলত কোর্সের মডিউল পরিচিতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদেরকে একটা জিনিস মাথায়, কিছু প্রশ্ন অনেকের যারা এনরোল করেছেন তাদের কাছেও আছে, যারা এনরোল করেননি তাদের কাছে তো আছেই, যে আসলে আমরা এই কোর্সটা মানে কেন করব, মানে এই কোর্সটার কি প্রয়োজন। এখানে আমি বেশ কিছু পয়েন্ট সহজে বোঝার সুবিধার্থে দিয়েছি। আহ, বর্তমানে বিশ্বের যে পট পরিবর্তন চলছে, আন্তর্জাতিক রাজনীতি চলছে, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে বিশেষ করে শামের বর্তমান পট পরিবর্তন, এটা চলমান বিশ্বের পরিক্রমা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। গুরুত্বপূর্ণ ঘটনা এই জন্য, মিডল ইস্ট মধ্যপ্রাচ্য নিয়ে অনেক লম্বা সময় যাবতই হচ্ছে নানা ধরনের রাজনীতি চলছে। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে যখন আহ, উসমানী খেলাফত শেষ হয়ে গেল, উসমানী খিলাফত শেষ হয়ে যাওয়ার পর থেকেই উপনিবেশিক যেই আহ, শক্তিগুলো ছিল তারা বিভিন্ন মিডল ইস্টের রাষ্ট্রগুলোকে ভাগ ভাগ করে নিয়ে যায়। তো এরপর থেকেই কিছু রাষ্ট্র বিভিন্ন সময়ে স্বাধীন হয়েছে। তো স্বাধীন হলেও খিলাফা থাকা অবস্থায় যেই রূপ ছিল সেই রূপে তারা থাকতে পারেনি। তো ঔপনিবেশিক শক্তির যেই মূল টার্গেট সেটা হচ্ছে যে কোনো মূল্যে মুসলিম যেই শক্তিগুলো আছে, অপরাপর শক্তি তো অবশ্যই, মুসলিম শক্তিগুলোকে কোনোভাবেই এক হতে দেওয়া যাবে না, যে কোনো ভাবে এদেরকে দমিয়ে রাখতে হবে। তো যদিও তাদের উপনিবেশ আহ, শাসনতান্ত্রিক উপনিবেশকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে তারা কিভাবে এই দেশগুলোকে পদানত রাখা যায় এই চেষ্টাটা সবসময় করে এসেছে। তো এই চেষ্টা করতে গিয়ে কোনো দেশে গৃহযুদ্ধ, কোনো দেশে সরকার পরিবর্তন, কোনো দেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন, অথবা কোনো দেশে ওই সরকারগুলোকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ, এই ধরনের কার্যক্রমগুলো করেছে। তো এই যে এই ধরনের কার্যক্রমগুলো চলছে, এই ধরনের কার্যক্রমগুলো চলা অবস্থায় সিরিয়া একটা আহ, বড় একটা অংশ ছিল, যেখানে সিরিয়ার বর্তমান যেই আসাদ পরিবারকে সরিয়ে দেওয়া হলো, বাশার আল আসাদকে। তো এইটা অন্য যেই শক্তিগুলো আছে, আন্তর্জাতিক শক্তিগুলো, অমুসলিম শক্তিগুলো, তাদের কাছে একটা বড় ধরনের মেসেজ, যে আসলে মুসলিমদেরকে যতই দমিয়ে রাখার চেষ্টা করা হোক না কেন, এখান থেকে পুনরায় উত্থানের সুযোগ আছে। এই ছায়ের ভিতরে সামান্য যেই অঙ্গার আছে, এখান থেকেই যে কোনো ধরনের বড় ধরনের অগ্নিস্ফুলিঙ্গ ঘটানোর ক্ষমতা মুসলমানরা রাখে। এই ইমানের নিভু নিভু যে দ্বীপ আছে, এটা যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে। এটার একটা বড় প্রমাণ হচ্ছে শাম বা বর্তমান সিরিয়া। শাম, সিরিয়া এই আলোচনাগুলো আমরা পরে করব আমাদের কোর্স মডিউলের ক্ষেত্রে। আপনারা দেখবেন যে শাম কি জিনিস, সিরিয়া কি জিনিস, বা আধুনিক শাম, আহ, প্রাচীন শাম, এগুলো আমরা সামনে প্রথম ক্লাসে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে যে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটার কারণে সবার চোখ হচ্ছে শামের দিকে, আমাদের চোখটাও শামের দিকে। এই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে যাওয়া কেন ঘটলো, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, শাম ধর্মীয়ভাবে যেমন গুরুত্বপূর্ণ, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ। ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ কেন, আমরা সামনে এই যে শাম কেন গুরুত্বপূর্ণ এই শিরোনামে আমরা দেখতে পাচ্ছেন, নিচে এটা আমরা আলোচনা করব। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আমরা সামনের ক্লাসগুলোতে বিস্তারিত দেখব। যে একদম, যদি ইসলামের পূর্ব যুগের কথা বিবেচনা করি, ইসলামের পূর্ব যুগের কথা বিবেচনা করতে কি পৃথিবীর আহ ভৌগোলিকভাবে যেই সকল অঞ্চলের প্রতি সকল আন্তর্জাতিক শক্তির, বড় বড় শক্তিগুলোর দৃষ্টি ছিল, এর মধ্যে একটা হচ্ছে এই শামের অঞ্চল। এই শাম অঞ্চলের প্রতি বিশেষ করে বড় পরাশক্তির কথা তো পিছনে যারা আলোচনা হয়, রোমান এবং পারস্য, দুইটা আলোচনা হয়। তো পারসিকদেরও একটা অংশ তারা এখানে সবসময় ক্ষমতা প্রভাব রাখার চেষ্টা করেছে। আর রোমানরা তো মোটামুটি খ্রিস্টপূর্ব সময় থেকেই রোমান সাম্রাজ্য এই অঞ্চলটাকে প্রধানত করে রেখেছিল। তো এই যে ঐতিহাসিক গুরুত্ব, এরপরে মুসলমানরা এটাকে বিজয় করলো। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় শুরু হলো যুদ্ধটা, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে পুরা শামটাকে মুসলমানদের আয়ত্তে চলে আসলো। এই যে ঐতিহাসিক দিক, ধর্মীয় দিক, সকল দিক থেকেই শামের গুরুত্বটা বেশি। ভৌগোলিকভাবে গুরুত্বের একটা কারণ হচ্ছে শামের যেই অবস্থান, সেটা হচ্ছে একদম ভূমধ্যসাগরের একদম তীরে। তো স্বাভাবিকভাবেই তীরবর্তী, সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোর গুরুত্ব বেশি হয়। যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, যে ঢাকার যে গুরুত্ব, রাজধানী হিসেবে অবশ্যই একদম ফার্স্ট প্রায়োরিটি পাবে। কিন্তু যদি আমরা বাণিজ্যিক ভাবে চিন্তা করি, ঢাকার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চিটাগাং। কেন? কারণ চিটাগাং হচ্ছে সি পোর্ট আছে, বাংলাদেশের বড় ধরনের যে আহ, আদান প্রদান বা বাণিজ্যিক যাতায়াতগুলো, এগুলো হচ্ছে চিটাগাং সি পোর্টের উপর নির্ভর করে। তো এই কারণে ভৌগোলিকভাবেও শাম হচ্ছে অন্তর্ভুক্ত একটা
গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা যদি পৃথিবীর অন্য ভূমিগুলোর দিকে দেখি তাহলে এমন দ্বিতীয় ভূমি পাওয়া আসলে মুশকিল, যেখানে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ। আমরা আহ ধর্মীয়ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তো হচ্ছে আহ মক্কা, মক্কার পর হচ্ছে মদিনা, এরপরে হচ্ছে বাইতুল মাকদিস বা শামের যে অঞ্চল। এখন আমরা এই মক্কা মদিনার দিকে যদি লক্ষ্য করি, ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, ভৌগোলিকভাবেও বাণিজ্যিক দিক বিবেচনায় শাম যতটা গুরুত্বপূর্ণ, ওই অঞ্চলগুলো অতটা গুরুত্বপূর্ণ না। কারণ হচ্ছে ওই অঞ্চলগুলো চতুর্দিকে হচ্ছে ডেজার্ট বা মরুভূমি। তো এই জন্য শামটা হচ্ছে অন্যতম একটা অঞ্চল যেখানে এই তিনটা দিকেরই সন্নিবেশ ঘটেছে, তিনটা পয়েন্ট একত্র হয়েছে। তৃতীয়ত, মুসলিম বিজয় ইতিহাসের একটা অন্যতম অঞ্চল হচ্ছে শাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই নবীজি গুরুত্ব বুঝেছেন যে শামে আহ, চোখ দেওয়া দরকার, শামকে মুসলমানদের অধীনস্থ করা দরকার। এবং কিসরা কায়সার, রোম পারস্য যে মুসলমানদের প্রধানত হবে, এই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও গিয়েছেন। এর দ্বারা মূলত সাহাবিদেরকে সেদিকে উদ্বুদ্ধ করে গিয়েছেন। পরবর্তীতে হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে অঞ্চলটা পুরোপুরি বিজয় হয়। এছাড়া শামের যে ঐতিহাসিক অবস্থা আমরা যদি দেখি, যে খেলাফতে রাশেদা থেকে নিয়ে উসমানী খেলাফত পর্যন্ত শাম লম্বা সময় সামগ্রিকভাবে মুসলমানদের অধীনে ছিল। বিভিন্ন সময় বিভিন্ন পরাশক্তি, ক্রুসেডের সময় কখনো বাইতুল মাকদিস দখল হয়ে গেছে, বাইতুল মাকদিস দখল হলেও পুরো শাম কিন্তু দখল হয় নাই, অথবা শামের অন্য একটা অঞ্চল দখল হয়ে গেছে। তো সামগ্রিকভাবে দেখা গেছে যে শাম কখনোই ইসলামী খিলাফা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ছিল না। আমরা যদি হিন্দের কথা দেখি, হিন্দ অনেক পরে এসেছে ইসলামী খেলাফতের অধীনে, তাও সেটাকে ইসলামী খেলাফত ওইভাবে বলা যায় না যেভাবে শামের জায়গাটাকে বলা যায়। তো অন্যান্য ভূমির তুলনায় এই জায়গাতে শামের গুরুত্বটা বেশি। দ্বিতীয়ত, আমরা যদি দেখি শেষ জামানার যে ঘটনা প্রবাহ ঘটবে, আহ, বড় বড় ফিতনা আসবে, বড় বড় যুদ্ধ সংঘটিত হবে, ইমাম মাহদি আসবেন, হজরত ঈসা আলাইহিস সালাম আসবেন। আহ এই যে শেষ জামানার যে ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে শাম। হাদিসে এই আহ, ফিতান এবং মালাহিমের শেষ জামানার ঘটনা যখন আসবে, হাদিস আলোচনা আসবে, ঘুরে ফিরে একটা বড় অংশ শামের মধ্যে চলে যাবে। তো এই জন্য আমাদেরকে আমাদের এই কোর্সটার আয়োজন করা। তো এজ এ মুসলিম আমাদেরকে কিয়ামতের সন্নিকটের এই যে সময়, এই সময়ে এই ভৌগোলিকভাবে, আন্তর্জাতিকভাবে জটিল রাজনীতির এই গুরুত্বপূর্ণ অঞ্চলটা সম্পর্কে আমাদের সামগ্রিকভাবে জানাশোনা থাকা দরকার, যে সামটা কি ছিল, বর্তমানে কি আছে, এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে। আচ্ছা, পূর্বে আমরা কথাগুলো বলেছি, আবার এখানে আমি পয়েন্ট আকারে উল্লেখ করেছি শাম আসলে কেন গুরুত্বপূর্ণ। এজ এ মুসলিম, শাম ঐতিহাসিকভাবে আমাদের মুসলমানদের ভূমি ছিল, এখনো মুসলমানদের ভূমি হিসেবেই আছে, এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের কাছে, মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ ভূমি কোনটা হবে? ইসলাম যেটাকে গুরুত্ব দিবে সেটাই হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো আমরা যদি ইসলামের দৃষ্টিতে দেখি শাম কেন গুরুত্বপূর্ণ, কোরআন বলছে শাম হচ্ছে বরকতময় ভূমি। আমি প্রথমে একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মিরাজ হয়েছে। ইসরা মানে হচ্ছে নবীজিকে মক্কা থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম নিয়ে গিয়েছেন, এটাকে বলা হয় ইসরা। রাতের বেলা নিয়ে গেছেন, এই জন্য ইসরা। ওই বাইতুল মাকদিস থেকে তারপর ঊর্ধ্বাকাশে মেরাজ, ওই অংশটাকে বলা হয় মেরাজ। তো এই যে ইসরা, ইসরার বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ইসরা করিয়েছি কোথায়? বাইতুল মাকদিসে। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই বাইতুল মাকদিসের চতুর্পাশের অঞ্চলের মধ্যে আমি বরকত দান করেছি। তো এখানে সকল মুফাসসিরিনের কথা একটাই, যে বাইতুল মাকদিসের চতুর্পাশের বরকতময় অঞ্চল যেটা, সেটা হচ্ছে মূলত শাম ভূমি। আমরা সামনে দেখবো বাইতুল মাকদিস মূলত শামেরই অন্তর্ভুক্ত। তো তাহলে কোরআন বলছে শাম হচ্ছে বরকতময় ভূমি। দ্বিতীয়ত, আমরা যদি দেখি যে যতগুলো নবী রাসূল এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে, তাদের ম্যাক্সিমাম এসেছে হলো বনী ইসরায়েলের মধ্যে, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আর কি। যদি আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আমাদের নবী। এরপরে হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের ভাই ছিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, যার নাম হচ্ছে ছদ্মনাম হচ্ছে ইসরাইল। ছদ্মনাম না বলি আমরা, যার উপনাম বা অন্য আরেকটা নাম ইসরাইল উপাধি। ইসরাইল মানে হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তো এই ইসরাইল তার সন্তানদের মধ্য থেকে পরবর্তীতে নবীদের সংখ্যা বেশি হয়েছে, ম্যাক্সিমাম নবী এখানেই এসেছেন। তো যেহেতু তারা শামে থাকতেন, শামের অঞ্চলকে কেন্দ্র করেই নবীদের আগমনটা বেশি হয়েছে। তৃতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতনার সময় ইমান বাঁচাতে হলে শামে যাও। বলছেন আল ইমান বিশ্বম ইদা ওয়াকাআতিল ফিতান, যখন ফিতনা সংঘটিত হবে শেষ জামানায়, তখন ইমান বাঁচানোর জায়গা হচ্ছে, নিরাপদ জায়গা হচ্ছে শাম।
এরপর যদি আমরা দেখি, বাইতুল মাকদিস হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। শুধু মুসলমান না, পৃথিবীর সকল মুসলিমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের সময় থেকে নিয়ে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বর্তমান পর্যন্ত আমাদের সময় এসে কিবলাটা ইয়েতে চলে গেল, কাবায় চলে গেল। এর আগ পর্যন্ত ছিল বাইতুল মাকদিস। তো সেই বাইতুল মাকদিসের গুরুত্ব অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তো আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস হচ্ছে শামে অবস্থিত। এরপর আমরা যদি দেখি, শেষ জামানায় ইমাম মাহদি আসবেন মক্কায়। মক্কায় আসবেন, মক্কায় তার বায়াত হবে, কিন্তু এরপরে তিনি যুদ্ধ করার জন্য, বড় যে যুদ্ধগুলো হবে এর মধ্যে বড় যুদ্ধগুলো করার জন্য তাকে শামে যেতে হবে। ঈসা আলাইহিস সালাম কোথায় অবতরণ করবেন? সেই শামে অবতরণ করবেন। দাজ্জালকে কোথায় হত্যা করা হবে? সেটাও শামে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে সর্বশেষ যে জিহাদের উদ্দেশ্যে বাহিনী পাঠিয়েছেন, কোন বাহিনীকে? ওসামা ইবনে যায়েদের বাহিনী। সেটাও পাঠিয়েছেন এই শামকে কেন্দ্র করে। যদিও নবীজির ইন্তেকাল হয়ে যাবে, বাহিনী স্থগিত করা হয়। পরবর্তীতে হযরত প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই ওসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আবার সেই শামের উদ্দেশ্যে বাহিনীটা পাঠিয়ে দেন। যদি মুসলমানদের সবচেয়ে দীর্ঘ অঞ্চল একসাথে বিজয় হয়েছে, এটা যদি আমরা বিবেচনা করি, এটাও ইতিহাস ঘাটলে দেখা যাবে, শাম আমাদের সামনে সর্বপ্রথম আসবে। একইভাবে পৃথিবীর ওই সময় পৃথিবীর সবচেয়ে দুইটা বড় পরাশক্তি ছিল। একটা হচ্ছে পারস্য, আরেকটা হচ্ছে শাম। তবে সরি, মানে রোম আর কি। শাম রোমানদের অধীনে ছিল। তো রোম এবং পারস্য, রোম এবং পারস্যের এই যে শক্তি, শক্তির মধ্যে রোমের শক্তিটা বেশি ছিল। কারণ আহ, এই কোরআনের মধ্যে সূরা রোমের মধ্যে আলোচনা আছে যে রোমানরা প্রথমে, আলিফ লাম মিম গলিবাতির রোম, রোমানরা পরাজিত হয়েছে ফি আদনাল আরদি, পৃথিবীর নিম্নভূমিতে, ওহুম বিম বাদি গলাবিহিম সায়াগলিবুন। এই যে তারা পরাজিত হয়েছে, পরাজিত হওয়ার ঠিক কিছুদিনের মধ্যে আবার পুনরায় রোমানরা বিজয়ী হবে। তো পারসিকরা ছিল অগ্নিপূজক, রোমানরা ছিল আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টান। তো আহলে কিতাব হওয়ার কারণে তাদের কথা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তারা পুনরায় বিজয়ী হবে। তো এই যে তারা বিজয়ী হবে, বিজয়ী হয় পারসিকদের উপর ইসলাম, আহ, ইসলামের একদম শুরুর দিকে, নবীজি তখন মক্কায় ছিলেন। সূরা রুমের তাফসীর যদি আপনারা ঘাটেন সেটা পাবেন ইনশাআল্লাহ। এর বই যদি কারো পড়া থাকে সেখানে হয়তো ইতিমধ্যে পেয়েছেন, অথবা পড়তে চাইলে সেখানেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিস্তারিত এই আলোচনাগুলো। তো এই যে পারস্য যখন তখন ছিল ঠিক, কিন্তু তাদের শক্তিটা কমে এসেছিল, স্তিমিত হয়ে এসেছিল। তো তার চেয়ে সবচেয়ে বেশি শক্তি ছিল হচ্ছে রোমানদের। তো রোমানদের যেহেতু সবচেয়ে বেশি শক্তি ছিল, তাই রোমানরা সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল, এবং সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের পতনও মুসলমানদের হাতে হয়েছিল। আচ্ছা, সর্বশেষ মনে হয় 1-1.5 মিনিট আছে, আমরা শেষ করে দিচ্ছি। কোর্সে আমরা কি কি জানবো? মূলত আমরা 4টা মডিউল, 14টা ক্লাসে আমরা জানার চেষ্টা করব শাম কি, কেন, কিভাবে, অর্থাৎ শামের ইতিহাস কি, হাদিস শাম সম্পর্কে হাদিসের ভাষ্য কি, শাম নিয়ে সবার এত আগ্রহ কেন, এবং কিভাবে এত দীর্ঘকাল শাম শাসিত হয়েছে, এবং বর্তমানে হচ্ছে, এবং ভবিষ্যতে কি হতে পারে, এই বিষয়গুলো। মডিউল 4টার মোটা দাগে শিরোনাম যদি দেখি আমরা, শামের ভূমি ও ঐতিহাসিক পরিচিতি, এখানে একটা ক্লাস থাকবে। মডিউল 2 হলো হাদিসের আলোকে শামের ফজিলত, গুরুত্ব ও ভবিষ্যৎবাণী, এখানে কয়েকটা ক্লাস থাকবে। তারপর হচ্ছে 3 নম্বর মডিউল হচ্ছে নবী যুগ থেকে বর্তমান পর্যন্ত শামের ইতিহাস কি ছিল, এখানে বেশ কিছু ক্লাস থাকবে। আর শেষে শামের আধুনিক ইতিহাস ও আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচ, এখানে হচ্ছে 2টা ক্লাস থাকবে। এই হচ্ছে মোটামুটি আমাদের মডিউল পরিচিতি। আর বিস্তারিত মডিউল একটা আছে, ইনশাল্লাহ আমি ওস্তাদকে দিব, এটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে ইতিমধ্যে পৌঁছে যাবে, স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের এই কোর্সের পরিচিতি। আর ক্লাসটাও হয়তো জুম মিটিংটাও শেষ হয়ে যাবে। ওস্তাদ আম্বারুল হক, যদি শেষ করে দেন বিষয়টা। জাযাকুমুল্লাহ, আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো আমাদের দর্স এখানে শেষ হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের আবার দেখা হচ্ছে রবিবারে। রবিবার ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক ক্লাস শুরু হবে। তারপরে এর মধ্যে আপনাদের পরিচিত যারা আছে, আপনারা তো আজকের ক্লাস করে বুঝতে পেরেছেন, আপনারা আপনাদের পরিচিত জনদেরকেও দাওয়াত দিয়ে আমাদের এই কোর্সে নিয়ে আসবেন। তো এই ইনস্টিটিউশনের কর্তৃপক্ষ হিসেবে আমি এটাই আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।